নমস্কার বন্ধুরা, আমি রিয়া ছদ্মনাম। আজকের এই গল্পটি আমার জীবনের এক একান্ত গোপন অধ্যায়, এমন কিছু অনুভূতি যা সমাজে নিষিদ্ধ, যা পাপ বলে গণ্য হয়, তবুও আমরা মনের আবেগের কাছে হার মেনে যাই। আমার এই গল্পটি শুনলে হয়তো আপনারা আমাকে ঘৃণা করবেন, আবার হয়তো কেউ আমার একাকিত্বটা বুঝতে পারবেন। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন, যাতে আমাদের পরবর্তী জীবনের গল্পগুলো আপনারা মিস না করেন। চলুন ফিরে যাই সেই দিনগুলোতে। আমার বিয়ে হয়েছে প্রায় ৫ বছর। স্বামী রাশেদ মানুষ হিসেবে খুব ভালো, আমাকে ভালোবাসেন, কোনো কিছুর অভাব রাখেননি। কিন্তু অভাব শুধু একটাই, সময়। রাশেদ একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, সকাল ৮টায় বের হয় আর ফিরতে ফিরতে রাত ১১টা। বিয়ের প্রথম ২-১ বছর সবকিছু ঠিকঠাক লাগলেও সময়ের সাথে সাথে আমি যেন এই বিশাল ফ্ল্যাট বাড়িতে একটা দামি আসবাবপত্রে পরিণত হয়েছিলাম। আমার শরীর আছে, মন আছে, কিন্তু সেই মনের খোঁজ নেওয়ার বা শরীরের উষ্ণতা অনুভব করার মতো কেউ ছিল না। ঠিক এমন সময় আমাদের বাড়িতে এসে উঠল সায়ন। সায়ন হল রাশেদের দূরসম্পর্কের খালাতো ভাই। ভার্সিটিতে পড়ে, ঢাকায় মেস পাচ্ছে না বলে কয়েক মাসের জন্য আমাদের গেস্ট রুমে থাকার ব্যবস্থা হল। সায়ন ছেলেটা দেখতে বেশ সুদর্শন, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, চোখে মুখে একটা চঞ্চলতা আছে। ওর বয়স ৩০ বা ২৪ হবে, আমার চেয়ে বছর ৫-এর ছোট। প্রথম প্রথম আমাদের সম্পর্কটা ছিল খুব সাধারণ। ও আমাকে ভাবি বলে ডাকত, আমি ওকে তুমি করে বলতাম। কিন্তু রাশেদ বাসায় না থাকায় সারাটা দিন সায়ন আর আমিই বাড়িতে থাকতাম। ও কলেজ থেকে ফিরে ড্রয়িং রুমে বসে টিভি দেখত, আর আমি রান্নাঘর থেকে ওর জন্য নাস্তা বানাতাম। গল্পের মোড়টা ঘুরল এক বর্ষাকালে। সেদিন সকাল থেকেই আকাশ কালো করে বৃষ্টি হচ্ছিল। রাশেদ ফোন করে জানালো বৃষ্টির কারণে রাস্তায় প্রচুর জ্যাম, ফিরতে অনেক রাত হবে। বাসায় আমি আর সায়ন। কারেন্ট চলে গেছে সেই কখন। বিকেলের আলো নিভে গিয়ে ঘরটা কেমন একটা আবছা অন্ধকারে ঢেকে গেছে। আমি বসার ঘরে মোমবাতি জ্বালাতে গেলাম। সায়ন সোফায় শোয়া হলে ফোন টিপছিল। মোমবাতিটা টেবিলের ওপর রাখার সময় খেয়াল করলাম সায়ন আমার দিকে তাকিয়ে আছে। সেই তাকানোটা স্বাভাবিক ছিল না। ওর চোখে এমন একটা দৃষ্টি ছিল যা দেখে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি একটু ইতস্তত করে বললাম, কি দেখছ ভাবে? সায়ন উঠে বসল, তারপর ধীর পায়ে আমার দিকে এগিয়ে এলো। মোমবাতির আলোয় ওর ছায়াটা দেয়ালে দীর্ঘ হয়ে পড়ল। ও আমার খুব কাছে এসে দাঁড়ালো, এত কাছে যে আমি ওর নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। সায়ন ফিসফিস করে বলল, ভাবি, তোমাকে আজ এই আলো আধারিতে কি যে মায়াবী লাগছে বলে বোঝাতে পারব না। মনে হচ্ছে কোনো এক অপ্সরা আমার সামনে দাঁড়িয়ে আছে। ওর মুখে এমন কথা শুনে আমি চমকে গেলাম, সরে যেতে চাইলাম কিন্তু পারলাম না। আমার নিজের মনের ভেতর জমে থাকা দীর্ঘদিনের একাকিত্ব যেন বিদ্রোহ করে উঠল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, সায়ন, এসব কি বলছ? সরে দাঁড়াও, কেউ দেখলে কি ভাববে? সায়ন হাসল, একটু বাঁকা হাসি, বলল, কে দেখবে ভাবি? ভাইয়া তো ফিরবে অনেক রাতে, আর এই ফ্ল্যাটে তুমি আর আমি ছাড়া তো কেউ নেই। তুমি কি জানো না, তুমি যখন ভিজে চুলে বারান্দায় দাঁড়াও আমার বুকের ভেতর কেমন তোলপাড় হয়? কথাটা বলে ও আমার হাতটা ধরল। ওর হাতের স্পর্শে আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। এটা সেই স্পর্শ যার জন্য আমি বছরের পর বছর অপেক্ষা করেছি। রাশেদ আমাকে ছোঁয়ে অভ্যাসে, কিন্তু সায়নের ছোঁয়াই ছিল তীব্র আকাঙ্ক্ষা। আমি হাতটা ছাড়িয়ে নেওয়ার মিথ্যা চেষ্টা করলাম। বললাম, সায়ন, এটা ঠিক না, আমি তোমার বড় ভাইয়ের বউ, আমাকে ছাড়ো। সায়ন ছাড়ল না, উল্টো আমাকে এক ছটকায় নিজের কাছে টেনে নিল। আমার শরীরটা গিয়ে লাগল ওর শক্ত বুকের সাথে। ওর চোখের দিকে তাকিয়ে আমি আর কোনো কথা বলতে পারলাম না। আমার মনে হলো আমি যেন মন্ত্রমুগ্ধের মতো ওর দিকে তাকিয়ে আছি। ও আমার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, ভালোবাসায় ঠিক বেঠিক বলে কিছু হয় না রিয়া, আজ আমাকে ফেরাতে পারবে না তুমি। ও যখন আমাকে নাম ধরে ডাকল আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। আমার মেরুদণ্ড বেয়ে একটা শিহরণ নিচে নেমে গেল। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। ওর দুটো হাত আমার কোমরের ওপর চেপে বসল। আমি অনুভব করলাম ওর হাতের উষ্ণতা আমার শাড়ির ভাঁজ ভেদ করে ত্বকে লাগছে। বাইরে তখন ঝুম বৃষ্টি, জানলার কাঁচ ঝনঝন করছে, আর ভেতরে দুটো তৃষ্ণার্থ মানুষ। সায়ন আমার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর
ওর ঠোঁট নামিয়ে আনল আমার গলার কাছে। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার হাত দুটো অজান্তেই ওর পিঠ আঁকড়ে ধরল। মনে হল এই মুহূর্তটা যদি অনন্তকাল ধরে চলত। ও আমার ঘাড়ে গলায় মুখ ঘষতে ঘষতে বলল, আমি জানি তুমিও সুখী নও। তোমার ওই একলা দুপুরে আমি তোমাকে সঙ্গ দিতে চাই। আমাকে কি একটু জায়গা দেবে তোমার মনের কোণে? ওর এই ইমোশনাল কথাগুলো আমার বিবেকের দরজায় তালা লাগিয়ে দিল। মনে হল আমি তো কোনো পাপ করছি না, আমি শুধু একটু ভালোবাসা চাইছি। সেদিন বিকেলে সোফার ওপরেই আমাদের প্রথম ঘনিষ্ঠতা হল। সমাজ, সংসার, নিয়ম সব কিছু তুচ্ছ হয়ে গেল সেই মুহূর্তে। ওর শরীরের উষ্ণতা, ওর গায়ের পুরুষালী গন্ধ আমাকে পাগল করে দিয়েছিল। আমি ভুলে গিয়েছিলাম আমি কার স্ত্রী। আমি শুধু জানতাম আমি এক নারী, আর আমার সামনে এক পুরুষ যে আমাকে তার সর্বস্ব দিয়ে অনুভব করছে। এরপর থেকে এটা আমাদের নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়ালো। রাশেদ অফিসে গেলেই আমাদের সময় শুরু হতো। রান্নাঘরে, ব্যালকনিতে, এমনকি রাশেদের বেডরুমেও আমরা ঘনিষ্ঠ হয়েছি। সায়ন আমাকে ব্ল্যাকমেল করেনি ঠিকই, কিন্তু ওর চোখের ভাষা, ওর অভিমানী কথাগুলো আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করত। ও বলতো, তুমি যদি আমাকে সময় না দাও আমি চলে যাব এখান থেকে। আর আমি ওকে হারানোর ভয়ে সব কিছুতেই সায় দিতাম। একদিন দুপুরে আমি শাওয়ার নিয়ে বের হয়েছি, পরনে শুধু একটা তোয়ালে। ভাবলাম সায়ন তো নিজের রুমে ঘুমাচ্ছে, কিন্তু ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই আয়নায় দেখলাম সায়ন দরজায় দাঁড়িয়ে। ওর চোখে সেই আদিম নেশা। আমি লজ্জা পেয়ে বললাম, সায়ন তুমি এখানে কেন? যাও এখান থেকে। ও দরজাটা লক করে দিল। তারপর ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। ওর দৃষ্টি আমার ভেজা শরীর থেকে সরছিল না। আমার দিকে তাকিয়ে ও বলল, আজ তোমাকে আর আটকাবো না ভাবি, আজ তুমি শুধুই আমার। ও আমার পেছনে এসে দাঁড়ালো, আমার ভেজা চুলে মুখ ডুবিয়ে দিল। ওর গরম নিঃশ্বাস আমার পিঠে লাগছিল। ও যখন আমার কাঁধের ওপর দিয়ে হাত বাড়িয়ে আমার বুকের ওপর রাখল, আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। শরীরটা অবশ হয়ে গেল। আমি পিছন ফিরে ওকে জড়িয়ে ধরলাম। আমাদের ভেজা শরীর একে অপরের সাথে মিশে একাকার হয়ে গেল। আমাদের এই সম্পর্কটা ছিল আগুনের মতো। জানতাম হাত দিলেই পুড়ব, তবু সেই আগুনের উত্তাপ থেকে সরে আসতে পারছিলাম না। রাশেব কিছুই সন্দেহ করত না, ও ওর কাজ নিয়েই ব্যস্ত। আর আমি দিনে সায়নের বাউন্ডুলি প্রেমিকা, আর রাতে রাশেদের বাধ্য স্ত্রী, এই দ্বৈত ভূমিকায় অভিনয় করে যাচ্ছিলাম। কিন্তু পাপ কখনো চাপা থাকে না। একদিন রাশেদ অফিস থেকে অসময়ে ফিরে এলো। আমার শরীর তখন ক্লান্ত, বিছানা অগোছালো। সায়ন তখনও আমার ঘর থেকে বের হয়নি। কলিং বেলের শব্দে আমাদের দুজনের রক্ত হিম হয়ে গেল। সায়ন কোনো মতে ব্যালকনি দিয়ে ওর রুমে চলে গেল। আমি শাড়ি ঠিক করে দরজা খুললাম। রাশেদ আমার মুখের দিকে তাকিয়ে বলল, তোমার মুখ এত লাল কেন? ঘামছ কেন? আমি বললাম, না কিছু না, রান্না করছিলাম তো তাই গরম লাগছে। রাশেদ বিশ্বাস করল, কিন্তু আমি জানতাম আমি খাদের কিনারায় দাঁড়িয়ে আছি, যে কোনো মুহূর্তে সব শেষ হয়ে যেতে পারে। তবুও সায়নের ওই নেশাতুর চোখের দিকে তাকালে আমি সব ভুলে যাই। সমাজ কি বলবে জানি না, কিন্তু এই নিষিদ্ধ ভালোবাসার মায়াজাল থেকে বের হওয়ার সাধ্য আমার নেই। বন্ধুরা, আমি জানি না আমার ভবিষ্যৎ কি। সায়ন হয়তো একদিন চলে যাবে, বিয়ে করবে, কিন্তু আমার এই দাগ কি কখনো মুছবে, নাকি এভাবেই আমি ঢুকে ঢুকে মরব বিবেকের দংশনে? আপনাদের কি মনে হয় আমার কি করা উচিত ছিল? কমেন্ট করে জানান। আর গল্পটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না।